মায়া ভরা এক রাজকন্যা। এটা হলো চিয়াংমাই। সাইজটা কত বড় দেখাচ্ছি। এই করতোয়া নদীর এত নাম শুনেছি এবং সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি বিভিন্ন বইতে, গল্পে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে। আমি ঈদ করেছি এই গ্রামে ইব্রাহিম ভাই এবং তার পরিবারের সাথে। কোরবানি দিয়েছি এখানেই। কোরবানির ঈদে কোরবানির যে হাট, গ্রাম থেকে আমরা কোরবানির গরু কিনে এনেছিলাম। আর ঈদ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা আরও কয়েকদিন থাকবো এখানে। আর এখনই কেন জানি মন খারাপ হয়ে যাচ্ছে যে কয়েকদিন পরে চলে যাব। আর মিস করবো। কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। হ্যাঁ, কই যাই? এই তো হাঁটাহাঁটি করতে। তোমরা আসবা, আসো। তো মিস করবো এই গ্রাম, এর সৌন্দর্য অনেক মিস করবো। কি খাও? পেয়ারা? একদম গাছের পেয়ারা? আরও আছে নাকি? আর নাই? আচ্ছা, ঠিক আছে, চলো। তো মিস করবো, আসলে অনেক মিস করবো এই গ্রাম। আর সেই মতো দেখলাম আন্টি রান্না করছেন খিচুড়ি আর গরুর মাংস। এখন এই কোরবানির মাংস আর একটু ঢালকা নরম খিচুড়ি, ঠিক ঢালকা না, নরম খিচুড়ি। বিউটিফুল একটা পুকুর। এটা তো আগে আসছিলাম যখন, তখন অনেক পানি ছিল না? হ্যাঁ, ওরা লাফালাফি করেছিল অনেক। হ্যাঁ, অনেক ফান ছিল তখন। তো শুকিয়ে গেছে এখন। কি পরে আবার পানি আসবে? বর্ষায় আবার পানি আসবে। কেমন আছো? সকাল সকাল সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছ? গুড। এই গ্রামে প্রচুর কাঁঠাল হয়। আর আম গাছ তেমন দেখি না। আম গাছ আছে কয়েকটা, কিন্তু কাঁঠাল মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই বললেন যে কাঁঠাল এত বেশি হয় যে গরুতে খায়। এক একটা কাঁঠাল নাকি 10-20 টাকায় বিক্রি হয়। এত কাঁঠাল এখানে হয়। সে ব্রুকলিনের টি শার্ট পরে ঘুরতে বেরোচ্ছে সকাল সকাল। কোথায় আম? ও আচ্ছা। এটা গাব গাছ। গাব মাত্র আসা শুরু হয়েছে, এখনো কয়েক মাস বাকি আছে বড় হতে। কি জাম গাছে জাম আছে? জাম হইছে? কই জাম আছে এখনো গাছে? চলো যাই দেখি। উমুরা বলে জাম গাছ আছে এবং সেখানে জাম আছে। আর এই যে এই গাছে আম, এই আমটা তো মনে হয় ভালো জাতেরই, বেশ লম্বা। এটা ব্যানানা ভ্যারাইটি নাকি? এটা কি এই যে ব্যানানা আম? আচ্ছা। এই পুকুরে মাছের চাষ হচ্ছে, তেলাপিয়া, পাঙ্গাস, এ ধরনের মাছগুলো। গ্রামের পায়ে চলা মেঠো পথ। এটাকে মনে হয় বলে এদো পুকুর, যেটা জমে গেছে, মজে গেছে একেবারে। সকাল সকালে একটু হাঁটতে বের হয়েছি। এর মধ্যেই ভ্রমণ সঙ্গী পেয়ে ভালোই লাগছে। ওরা সবসময় আমাকে কোম্পানি দেয়। গতবার যখন এসেছিলাম তখনও সবসময় আমার সাথে সাথে ঘোরাঘুরি করতো। খুবই এনজয় করি, অনেক আন্তরিক।
এখনো পাকে নাই, কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। কাঁঠাল দেখলে একটু টিপে দিতে মন চায়। দেখি পাকলো কি না। ঢাকার যেমন গল্লি আছে, চিপা গল্লি, গ্রামেও আছে। অনেক বড় এবং পুরনো একটা জাম গাছ। আনফর্চুনেটলি ওরা আমাকে লোভ দেখে নিয়ে আসছে। এখানে জাম নাই গাছে, একটা জামও নাই, জাম সব শেষ। কিন্তু তারপর গাছটা দেখা হলো, বিরাট একটা গাছ, বিরাট বড় জাম গাছ, অনেক বছরের পুরনো, অনেক বয়স এটার। গ্রামের সকাল। একসময় টালি দেওয়া ছিল আমাদের, আগে, অনেক আগে এরকম টালি দেওয়া বাসা বাড়ি থাকতো, বাড়ি তৈরি হতো গ্রামের বাড়িতে বিশেষ করে। এদেশে এটাকে বলে পাইন্না ফল, আমরা বলি গোলাপ জাম। আমি যতটুকু মনে হয় এটাই মনে হয় নাম, কিন্তু এরা বলে পাইন্না ফল না, এর নাম পাইন্না ফল। জামরুল, আসলে নাম জামরুল, গোলাপ জাম না, আমরা এটাকে জামরুল হিসেবে চিনি। ভুলে গিয়েছিলাম নামটা। হালকা হালকা টক, কিন্তু ফ্লেভার খুবই একটা এক্সোটিক ফ্লেভার আছে এর মধ্যে, যেটা এই ফলটাকে খুবই অসাধারণ নুনতা নুনতা টক এটার ভিতরে, এবং ফ্লেভারটা অসাধারণ, খুবই এক্সোটিক, রিফ্রেশিং গরমে। এলাকার অনেক গাছের আম পেকে শেষ হয়ে গেছে, আবার অনেকগুলো এখনো পাকেনি। এটা পাকতে আরও কয়েকদিন সময় লাগবে। গাছের মধ্যে আম, কি অসাধারণের রূপ, সৌন্দর্য। দেশি গাব পাড়তে যাচ্ছে, একটা গাব দেখলাম পেকে গেছে, আর অন্য সবগুলো এখনো কাঁচা, কারণ এখনো সিজন না। কিন্তু ওই একটা পাকা গাবি পাড়তে উঠে যাচ্ছে আমার জন্য। কি কয়, একটা না, দুইটা গাব খুঁজে পাওয়া গেছে, একদম গাছ পাকা। এটা আমরা ছোটোবেলা কত খেয়েছি, কিন্তু অনেক বছর খাওয়া তো দূরে থাক, দেখাই হয়নি। থ্যাংক ইউ রোমান, রোমান রোমান আমাদের জন্য এই দুটো গাব পেরে নিয়ে আসছে। থ্যাংক ইউ রোমান, সে অনেক কষ্ট করেছে সকাল সকাল। তো সকালটা খুবই ফ্রুটফুল ছিল, একদম গাছ পাকা ফ্রেশ জামরুল খেলাম, আর দুইটা একেবারে গাছ পাকা গাব, জংলি গাব, দেশি গাব যেটাকে বলে, আমরা পেরে নিয়ে আসছি। কেমন আছো? ভালো। তখন এই ডাব, এই দেশি গাব কাটা হচ্ছে। ওহ ওহ, কি রসালো। এটা কিন্তু অত বেশি তেমন কিছু না, কিন্তু মুখে দিলে যে সুদিং একটা ফ্লেভার আর হালকা হালকা মিষ্টি, সেটার জন্যই এটা অলমোস্ট অ্যাডিক্টিং, এরকম একটা স্বাদ এটা। এই দেশি গাব, কত বছর খাই না। এই যে একটা সুবাস, একটা সুগন্ধ। আগে বলেছি খুব একটা মিষ্টি না, কিন্তু এর যে স্বাদটা খুবই সুদিং, খুব হালকা মিষ্টি, আর জাস্ট হ্যাভেনলি।
এটা মুখে রেখে জাস্ট মুখে রেখে আস্তে আস্তে একটু একটু চাক করতে হয়, এবং কিন্তু একবারে কামড়ে অথবা চিবিয়ে খাওয়া যাবে না, কামড়ে খাওয়া যাবে না। আর এখানে এটার স্বাদ যে আপনি মুখে রাখবেন, আস্তে আস্তে ফ্লেভারটা পাবেন। ইট ইজ ট্রুলি অ্যামেজিং, সাচ এ ডেলিকেসি, ইটস আনবিলিভেবল। ওয়াও, এই খিচুড়িটা অসাধারণ স্বাদের একটা খিচুড়ি, এবং এটার মধ্যে মাংস দিয়ে রান্না করা হয়েছে, মাংসের খিচুড়ি। সাধারণত আমাদের এলাকায় অথবা আমাদের বাড়িতে ঈদের দিন, ঈদের সকালে খিচুড়ি রান্না হয় আর কুরবানি মাংস দিয়ে সেটা খাওয়া হয়। আর আসলে ঈদের কুরবানি হয়ে যাওয়ার পরপরই প্রথমেই কলিজাটা নেওয়া হয়, কলিজা নিয়ে ভুনা হয়, সেটা আমরা মুড়ি দিয়ে খাই। তো এই খিচুড়ি তো অসাধারণ মজা। এটা ধনে জিরা তারপর সব মশলাই দেওয়া হয়েছে এটাতে, আর এটা নরম নরম খিচুড়ি, আবার সাথে মাংস দিয়ে রান্না করা হয়েছে। তার মধ্যে আবার মাংসের তরকারি, কী মজা, একদম নরম খিচুড়ি। আমি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে রান্না করলেন, এত মজা কেন হলো? তো বললো যে ওই যে ধনে জিরা মরিচ হলুদ সব দিয়েছে, আর মাংস দিয়েছে সাথে। রান্নার শুরুতেই মাংস একেবারে গলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে মাংস আসলে দেখা যায় না, একেবারে গলে গেছে, মিশে গেছে খিচুড়ির সাথে। অসাধারণ মজার একটা খিচুড়ি। আমি এই খিচুড়িটা অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। দেখা গেল যে চাল ডাল সব সমানভাবে গলে যায়। এখানে যে প্রতিটা ভাত আস্ত আছে, চাল আস্ত আছে, আবার একই সাথে মাখা মাখা একটা হয়েছে, এটা কিন্তু আমি করতে পারি না। তো পরে আমি এখন জিজ্ঞেস করলাম, তো ফারজানা ভাই বললো যে প্রসেসে বললো আমি একইভাবে রান্না করি কিন্তু হয় না। পরে বললো আসলে এই চালটা ডিফারেন্ট, যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা হবে না। আর ভাই এটা কী চাল? এটা কি? এটা বিড়ি 29। তো কাজেই এটা আসলে আমার প্রসেসের কোনো ভুল ছিল না, এটা চালটা ছিল রং কাইন্ড অফ চাল, এই জন্যেই হয়নি। থ্যাংক ইউ ভাই। পরিচয় করে দেওয়া হয়নি, ও হলো জেমি, ইব্রাহিম ভাইয়ের বোন, ইব্রাহিম ভাইয়ের একমাত্র বোন। আমরা এখন যাচ্ছি বগুড়া শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে। সেখান থেকে আমরা কিছু ফলের গাছ কিনবো ইব্রাহিম ভাইয়ের বাগানের চারিপাশে, বাড়ির চারিপাশে লাগানোর জন্যে। তো আমরা গাছ কিনবো প্লাস বেড়ানো হবে। এটা এখান থেকে সিরাজ কি বলে এটাকে, কোথায় যেন যাচ্ছি সিরাজ? শেরপুর কত আধা ঘন্টা দূর এখান থেকে, শেরপুর আধা ঘন্টা দূর এই ইব্রাহিম ভাইয়ের গ্রাম থেকে। আমি আসার পর থেকেই প্রতিদিন এরকম আকাশ মেঘলা, এবং যতটুকু ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে সূর্য ওঠার কোনো সম্ভাবনা নাই। তো আমি এনজয় করছি, কারণ এটা টেম্পারেচারটা খুবই এনজয়েবল, এবং মাঝখানে কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম ছিল, তা আজকে আরও অনেক বেশি কমফোর্টেবল। কিন্তু ছবি তোলার জন্যে ভালো কোনো দিন না, ব্লগিংয়ের জন্যে যে আপনারা সুন্দর সুন্দর ভিউ এনজয় করবেন, উপভোগ করবেন, সেটা আসলে হচ্ছে না। যাই হোক, আমি চেষ্টা করছি, আর কিসমতে যা আছে সেটাই তো হবে। রাস্তাগুলো এত সুন্দর, এত ডিপ গ্রামে, বাংলাদেশের গ্রামে যে এত সুন্দর রাস্তা, এটা আসলে ইমাজিন করা যায় না। আমাদের সময় তো এগুলো প্রশ্নই ছিল না। এখন মাশাআল্লাহ সমস্ত বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর এরকম ভালো ওয়েল মেনটেইনড রাস্তা আছে, আপনি যেন সহজেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারেন। গ্রামে এটা পাবলিক ট্রান্সপোর্টের একটা বড় অংশ, যে মানুষ এরকম ভ্যান গাড়িতে করে তারপর যেখানে লাগেজ ক্যারি করে, অথবা মানুষও একই গাড়িতে চলাফেরা করে। এটা একটা সস্তা এবং মোটামুটি দ্রুত, যদিও সেফ না, একেবারেই নিরাপদ না,
কিন্তু ইকোনমি এবং কনভেনিয়েন্ট, অ্যাভেলেবল, কারণ সব কিছু সবসময় অ্যাভেলেবল না। এটা তো পুরাই ওভারলোডেড, ছোট ছোট বাচ্চা নিয়ে একেবারে। আমি একটু থামলাম। আমরা আছি এখন বথুয়া বাড়ি, আর না, এই নদীর নাম হলো বাঙালি নদী। বিউটিফুল বিউটিফুল একটা জায়গা। আমি বাধ্য হয়ে থামলাম, এত সুন্দর, না থেমে পারা যায় না। আর এটা হলো আমাদের যে শেরপুর যাচ্ছি বগুড়ার, আর যে ইব্রাহিমের বাড়ি, তার মাঝামাঝি একটা জায়গা। এটা হলো করতোয়া নদীর উপরে একটা ব্রিজ। আমরা এখন বগুড়ায় আছি, আর খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, কারণ এই করতোয়া নদীর এত নাম শুনেছি এবং সেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি বিভিন্ন বইতে, গল্পে। আর এই নদীটা এত ছোট, একেবারে খালের মতো হয়ে গেছে, একেবারে শুরু হয়ে গেছে। মনে হয় না নদী, মনে হচ্ছে ছোট্ট একটা খাল। আর এখন তো আষাঢ় মাস। আসলে এই ব্রিজটা হলো মাদ্রাসা গেট, ধুনট রোড, শেরপুর, বগুড়া। আমরা পৌঁছে গেছি। এটা একদম ভিতরে, যে নার্সারিতে আমরা যাব সেটা একদম ভিতরে। খুবই সুন্দর, একেবারেই কোয়েট, এনজয়েবল একটা জায়গা। আর এখানে টেম্পারেচার অনেক কমে গেছে ঢোকার সাথে সাথে, মনে হচ্ছে প্রায় 8-10 ডিগ্রি তো কম হবেই। ফারেনহাইটে বলছি, সেলসিয়াস না। এখানে খুবই কমফোর্টেবল একটা টেম্পারেচার। এর একটা ইন্টারেস্টিং সাইনবোর্ড দেখলাম, লেখা আছে স্বাগতম বাংলায়, আর ইংরেজিতে হাইওয়ে টু হ্যাভেন। স্বাগতমের বাংলা যে হাইওয়ে টু হ্যাভেন, এটা আমি জানতাম না, প্রথম জানলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন এই যে আপনার তেজপাতা গাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জাতের লিচু গাছ, নারিকেল গাছ। আর দাম, এক একটা গাছের দাম 100 টাকা, 50 টাকা এরকম। চুইঝাল গাছের দাম যেমন 50 টাকা করে, আর লিচু চায়না 3 সেটা 100 টাকা করে, এই সাইজের। তো এগুলো ওরা পটে করে দিয়ে দিবে। বাবা, এটা কত দিনে ফল আসবে? চায়না 3 1 বছর পর আসবে। 1 বছর পরে ফল আসবে। এগুলো সব কলমের কাটিং থেকেই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মরিচ? রেগুলার মরিচ? এটা হচ্ছে বিজলি। বিজলি মরিচ মানেটা কি? হাইব্রিড জাত বিজলি। কি ঝাল অনেক বেশি, সুগন্ধ? এটা বাণিজ্যিক ভাবে লাগায়। আচ্ছা, একটা কি দেখবো একটু? হ্যাঁ দেখেন। আচ্ছা, ঝাল তেমন না, সুগন্ধও নাই। তো নার্সারিটা বেশ রিচ, এখানে অনেক ভালো চয়েসে জাম গাছ, তারপর আমরা একটু আগে দেখলাম যে লিচু, আম, বিভিন্ন ধরনের গাছ আছে। আচ্ছা, এই জাম গাছগুলো কি দেশি জাম নাকি হাইব্রিড?
দুই ধরনেরই আছে। ফুল এসে গেছে জলপাই গাছ, আর এটা টবে হবে, দাম 100 টাকা। তো এখানে মিয়াজাকি আম হলো 150 টাকা করে আমের চারা। আর তারপর চাকমা একটা ভ্যারাইটি আছে চাকমা আমের, সেটা প্রায় 8-10 ইঞ্চ লম্বা হয়, সেই জাতটাও আছে এখানে। এটা হলো আম গাছের বাগান। এই যে আমরুপালি গাছে আম হয়ে আছে অলরেডি। আম গাছে আম হয়ে আছে। আসলে আমি একটু আগে বললাম যে চাকমা ভ্যারাইটি, এটা আসলে না, এটা ভুল শুনেছিলাম আমি। এটা আসলে চিয়াংমাই ভ্যারাইটি এবং প্রায় 10 ইঞ্চি 11 ইঞ্চি লম্বা হয়, অনেক লম্বা আম। আমি সে আমটা ওদের কাছে এখন আছে, দেখাবো আমি একটু পরে। এই যে কাঠলিচু বলতাম আমরা ছোটোবেলা, এটা লোগান কিন্তু একটু ছোট জাতের, জাতটা বড় হয় না বেশি। থাইল্যান্ড থেকে যেটা আসে সেটা অনেক বড় হয়, এটার সাইজ অনেক ছোট। এটা হলো চিয়াংমাই, সাইজটা কত বড় দেখাচ্ছি, তো প্রায় 10 ইঞ্চ কি 11 ইঞ্চের মতো হবে লম্বা। এটা হলো চিয়াংমাই ভ্যারাইটি, আমরা একটু একটা নিয়েছি। এটা হলো ওয়ার্ল্ড ফেমাস যে জাপানের সূর্য ডিম অথবা মিয়াজাকি, এটা হলো সেই আম। এটা এখনও রং হয়নি, রং আসেনি। চিয়াংমাই আম একটা বিরাট বড় সাইজের, একটা ফুটবলের চাইতে অনেক বড়। এটার নাম বৈষ্টমী বেল অথবা ডুগডুগি বেল। বাংলাদেশে এটা কেউ খায় না, তো এটা ভারত থেকে আসা একটা বেল গাছ। এখন কেন খায় না, এটার সমস্যা কি, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আচ্ছা, এইমাত্র আমাকে বললো যে এটা লাউ, আমাদের যে লাউ খাই লাউয়ের মতো এটার ভিতরে টেক্সচার। আর আমি এটা ইসে দেখেছিলাম, আমাদের যে ফল মেলা হয়েছিল সেখানে যে আমি দেখেছি এটা। এটা ফুলটাও খুব এক্সোটিক দেখতে। এটা হলো গাছের একটা ফুল। কিছু স্টিল ছবি নিয়েছি, দেখা যাবে। এটা 34 সিরিয়াল পর্যন্ত দেখলাম। এরপর জামরুল গাছ, গাছ ভরে জামরুল হয়ে আছে। আর শুধু হয়ে আছে তাই না, এখানে মাটিতে পড়ে আছে এত জামরুল। কি যে লোভনীয়, মাই গড, সুবহানাল্লাহ, কি সুন্দর। মাত্র পড়েছে মনে গাছ থেকে, সকালে একটা খেলাম, আর এখন এখানে এসে আরও একটা জামরুল। এই জামরুল কি রিফ্রেশিং, একেবারে রসালো টসটসা। আমাদের পেরে দিচ্ছে কয়েকটা জামরুল। এটা দেখে আমার এখন গান মনে পড়ে গেল, কি রূপসী রূপবতী, তার রূপের শেষ নাই, মায়া ভরা এক রাজকন্যা। এই গানটা কি তার সৌন্দর্য, অসাধারণ। উফ, এই হলো আমাদের অনেক প্রিয় এবং এক্সোটিক চুইঝাল, চুইঝালের রুট। এটা গাছে এইভাবেই পরগাছার মতো অথবা একটা লতানো গাছের মতো বেয়ে ওঠে, এবং এটার এই যে কাণ্ড, এটাকে ইউজ করা হয় চুইঝাল হিসেবে। এবং এটাকে এভাবে কেটে কেটে নিয়ে এই অংশ কেটে নিলে, এই অংশ কেটে নিলে এক একটা ইন্ডিভিজুয়াল গাছ হয়ে যাবে চুইঝাল। আমরা কয়েকটা গাছ কিনতে এসে অনেক গাছ কিনে ফেলেছি। আম গাছ কিনলাম 3টা, একটা মিয়াজাকি, আর একটা হলো চিয়াংমাই যেটা লম্বা ভ্যারাইটি, আর একটা হলো খিসাপাতি। তারপর লিচু গাছ যেটা নাকি চায়না 3, সেটা কিনলাম 2টা। তারপরে একটা অলিভ গাছ, জলপাই গাছ যেটা অলরেডি ফুল এসে গেছে। তারপর একটা কি জানো, জামরুল গাছ, এই যে একদম রূপসী যে জামরুল গাছ, ওইটা রূপসী সব সুন্দরী জামরুল হয়। আর কতগুলো ফুল গাছ নিলাম, চুইঝাল নিলাম একটা, আর কতগুলো ফুল গাছ। তো অনেক গাছ হয়ে গেছে। তারপর সবগুলো মিলেমিশে মাত্র 1200 টাকা আমাদের বিল। কাজে খুবই সস্তা, বাট রিয়েলি অসাম। এত সস্তায়
এত সুন্দর সুন্দর গাছ কিনলাম আমরা। আমি ভেরি হ্যাপি। আমি তো মনে করেছিলাম 8-10 হাজার টাকার মতো দাম হবে অ্যাটলিস্ট, আসার আগে ভেবেছিলাম এক একটা গাছ 1,000 টাকা করে হবে, কিন্তু সেগুলো 100-200 টাকা করে দাম। এই তো এখন এই গাছ বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো হবে স্ট্র্যাটেজিক্যালি। গিফট না, মানে তোমাদের বাড়িতে আমার গাছ লাগাইলাম, যখন তখন এসে যেন খাইতে পারি। আইডিয়াটা ভালো না? দুপুরের জন্য আছে কুরবানির গরুর মাথার মাংস, জিহ্বা এবং অন্যান্য সব কিছু মিলেমিশে যে রান্না করা হয়েছে, এটা হলো এই তরকারি। আর আছে নদীর মিক্সড মাছ, যমুনা নদীর মাছ। নতুন গাছগুলোর জন্য জায়গা তৈরি করা হচ্ছে। আমরা প্রথমে এই সূর্যের ডিম নামে বিখ্যাত যে মিয়াজাকি আম গাছটা, সেটা লাগাবো। একটা বড় পত্র মাঝখানে, এখন মাঝখানে পত্র পড়ো। বাইজা করবো তুই এখানে পত্র করো, এখানে হাতে হারে নর্মালি করো। সময় কিন্তু দুই হয়েছে, এই জায়গাটা করো। না 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 বুঝতেছ না তুমি ব্যাপারটা। সমানে তো দেখা করে নিতে না। এখন মাটি সমান করে দাও, সোজা না একদম সোজা। একটা কাঠিয়ে না, এখন একটা দিত আর এক বালতি পানি দিয়ে দেওয়া, কাঠি নিয়ে আসো একটু কষ্ট করে, ভালো করে ভালো করে দিতে তো একটু চারিদিকে ভালো করে দাও, একদম টাইপটা তো ভালো করে। হ্যাঁ পানি মারলে তো বলবই। মাশাআল্লাহ, গুড। খালি এই জায়গাটা একটু পানি চাই কিছুতে, আর যে সার মাটি মিলেছে না, এই যে এই যেন পানি বেটিকে চলবে না, তেমনি করে সবজি লাগাই দিবা, বুঝছো? এখন একটাই লাগাই দিয়ে দেবো কাঠি, যত দ্রুত সম্ভব। এটা হলো চিয়াংমাই, আর এর মাঝখানে হলো মিয়াজাকি অথবা সূর্যের ডিম, আর ও পাশে লাগানো হবে হিমসাগর শেষ পাতে। একটা লিচু গাছ দেবো ভাই। বাবা, মিলিত প্রচেষ্টা, ইনশাল্লাহ বিফল হয়ে যাবে না। আরো সার নিয়ে আসা হচ্ছে, আর ওরা এটাকে সার বলে না, বলে ভিটামিন, গাছের ভিটামিন।
এটা আসলে পচা পচা গোবর। ফাউসও বলে। আর একটা নাম হলো ফাউস। ফাউস মানে সার, কিন্তু আমাদের ভাই আলম সে বলে এটা ভিটামিন। এরকম করে ভূতে ভূতে কি করে? খেয়ে ফেলে। আচ্ছা, তার ধারণা এই গর্তের ভিতরে ভূত আছে। ভিতরে এরকম করে সুপার পাওয়ার আছে না মানুষের। আবার সুপার পাওয়ার আছে। হ্যাঁ, আচ্ছা। সুপার পাওয়ার গ্যাজেটটা ব্র্যান্ডের বেশি ভালো। ও স্পাইডারম্যানের মতো। হ্যাঁ, স্পাইডারম্যানের মতো না, জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে এরকম করে। আমরা 12টার উপরে গাছ এনেছিলাম, সেগুলোর কাজ সব শেষ, সবগুলো লাগানো হয়ে গেছে। তো এখন আমাদের গাছে পানি দেওয়া শেষ, কারণ এগুলো এখন নতুন অবস্থায় দিনে 2বার করে পানি দিতে হবে, সকালে এবং বিকেলে। গ্রামের সন্ধ্যা। আমাদের রুটিন সন্ধ্যাবেলা বেরোয়েছি, সন্ধ্যা না রাত্রে আমরা বেরোচ্ছি একটু হাঁটাহাঁটি করতে। জি ভাই, কত তারা না কম তো আর যাওয়া যাবে না ভাই। আমরা সেই শিমুলদায়ের বাজারে। ভালো লাগে তোমার মিষ্টি একটা সাউন্ড ছাড়াই হবে। মোবিনের যেহেতু শখ ছিল কয়েকদিন, কালকে তো ছিল। হ্যাঁ ছিল, তুমি তো ওই সময় আসো না, আমি জানিও না।
আমরা ব্রিজের উপর যাই ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি। হ্যাঁ হ্যাঁ পরে ইব্রাহিম ভাইয়ের তার পুরনো বন্ধুদের সাথে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা মারলাম এই বাজারে এসে। এখন বাসায় ফিরে যাচ্ছি, আমরা ডিনার করবো বাসায় এসে। ভাইয়ের ছেলে হচ্ছে আপনার ওই যে লং লাইফ হাসপাতালের এমডি আর কি, আমাদের আছে কলাবাগান। আরও একটা অসাধারণ সুন্দর দিন কাটলো এই শিমুলদাই গ্রামে, সিরাজগঞ্জের। অ্যামেজিং, প্রত্যেকটা দিনই অ্যামেজিং এবং অসাধারণ একটা দিন। অলরেডি মিস করছি, যখন চলে যাব তখন আসলে খুবই খারাপ লাগবে। আর এই গ্রামের প্রতিটা মানুষ, প্রতিটা রাস্তাঘাট, প্রতিটা গাছ এই কয়েকদিন আমার আপন হয়ে গেছে। আর কি বলবো, আমরা প্রতিদিন সকালবেলা শুরু হয় আমাদের অ্যাডভেঞ্চার, এরপর রাতে আমরা প্রায় হয় ডিনারের আগে অথবা ডিনারের পর বাইরে চলে যাই আড্ডা মারতে। অসাধারণ সব সময় কাটছে আমার, আর খুবই এনজয় করছি এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার এই এক্সপেরিয়েন্স। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।